আমরা মেইন টপিকে ফিরে যাই। যেহেতু আজকের ক্লাসটি ডেমো ক্লাস, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্য হেইরিয়ার। লিখেছেন ইউজিনি ও'নেইল। এটি হচ্ছে আমেরিকান লিটারেচার, ফিকশন অ্যান্ড ড্রামার অন্তর্গত একটি ড্রামা। লেখক সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক তাহলে। রাইট ডাউন অ্যাবাউট দ্য অথর। ও'নেইল is the American playwright who satirized the existing commercial society. ও'নেইল ছিলেন একজন আমেরিকান প্লেরাইট, যিনি তৎকালীন আমেরিকান যে কমার্শিয়াল সমাজ ব্যবস্থা ছিল তাকে তিনি স্যাটারাইজড করেছেন। His father was an actor and he used to travel through the country for acting purposes. ও'নেইলের পিতা ছিলেন একজন অভিনেতা এবং এই অভিনয়কে কেন্দ্র করে তিনি দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ভ্রমণ করতেন বা যাতায়াত করতেন। So the whole family frequently traveled from one place to another and stayed in the hotel room. আর তার পিতার অ্যাক্টিং পারপাসে পুরো ফ্যামিলি দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ট্রাভেল করতেন এবং বিভিন্ন সময় তারা হোটেলে অবস্থান করতেন। He was born in a hotel room and died in a hotel room too. ও'নেইল তিনি হোটেল রুমেই জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মৃত্যুবরণও করেছিলেন একটি হোটেল রুমে। By his frequent traveling, he became a keen observer of human psychology. আর এই অ্যাক্টিং পারপাসে তিনি যে পুরো দেশ ভ্রমণ করতেন, এর মাধ্যমে তিনি পুরো সমাজ ব্যবস্থার প্রতি একটি সূক্ষ্ম নজরে দেখতেন বা বিচার বিশ্লেষণ করতেন এবং মানুষের সাইকোলজি সম্পর্কে তিনি সূক্ষ্ম জ্ঞান অর্জন করেছিলেন। হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন দিস ড্রামা? ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে ইফেক্ট ছিল তৎকালীন সময়ে, তা এই ড্রামাতে কি প্রভাব ফেলেছে? After the Second World War, the rise of capitalization provoked a mass wealthy class. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৎকালীন সমাজে পুঁজিবাদীর উত্থান ঘটেছিল, আর এর মাধ্যমেই ধনী শ্রেণীর আবির্ভাব ঘটেছিল। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন brought a financially developed society. আর এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে সমাজে ফিনান্সিয়াল উন্নত হয়েছিল বা উন্নতি সাধন হয়েছিল। বাট দ্য অপোজিট পিকচার ইজ অলওয়েজ আন্ডার দ্য শ্যাডো অফ ডার্কনেস। কিন্তু এক পাশে যেমন উন্নয়ন হচ্ছিল ফিনান্সিয়ালি, কিন্তু অপর পাশে সমাজে দরিদ্র এবং দুর্ভিক্ষের দেখা দিয়েছিল। দ্য রিপারেশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস ইজ ফোকাসড ইন দিস ড্রামা। ওয়ার্কিং ক্লাস বা যারা শ্রমিক লেভেলের মানুষ ছিল, তাদের যে দুর্ভোগ দুর্দশা ছিল সেগুলোই মূলত এই ড্রামায় ফোকাস করা হয়েছে। The thought process of haves and have-nots is presented in this drama. তৎকালীন সময়ের এই হ্যাভস ধনী শ্রেণী এবং হ্যাভস নট দরিদ্র শ্রেণীর লোকেদের যে চিন্তা ভাবনা, বিচার বিবেক এই ড্রামায় উপস্থাপন করা হয়েছে। The struggle between the two classes is presented by the main character. আর এই যে দুই শ্রেণী ছিল, ধনী এবং গরিব, এই দুই শ্রেণীর মধ্যে যে একটি স্ট্রাগল ছিল বা কনফ্লিক্ট ছিল, আর তাই মূলত মেইন ক্যারেক্টারের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। হোয়াট টাইপ অফ ড্রামা ইজ ইট? এটি কি ধরনের ড্রামা? ইট ইজ এ সোশ্যাল স্যাটায়ার হুইচ ইজ অলসো কল্ড ট্র্যাজেডি অফ হিউম্যান আইডেন্টিটি। এটি একটি সোশ্যাল স্যাটায়ার এবং এটিকে এটাও বলা হয় যে ট্র্যাজেডি অফ হিউম্যান আইডেন্টিটিও বলা হয়ে থাকে। হোয়াট আর দ্য থিমস অফ দ্য ট্র্যাজেডি? এই ট্র্যাজেডির থিমগুলো কি কি? দ্য রিপারেশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস বাই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে মানুষের মধ্যে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছিল, এটি মূলত এই ড্রামার থিম। রেশিয়াল ডিজেনারেশন, জাতিগত বৈষম্য। লস অফ আইডেন্টিটি, আইডেন্টিটি লস করা বা হারিয়ে ফেলা। দ্য লাস্ট ওয়ান ইজ লস অফ দ্য সেন্স অফ বিলঙ্গিংনেস। মূলত এগুলোই ছিল এই ট্র্যাজেডির থিমস। দ্য হেইরি অ্যাপ, এই ড্রামাটির ক্যারেক্টার গুলো হচ্ছে, প্রধান ক্যারেক্টার হচ্ছে ইয়াং। দ্য ইয়াং কামস ফ্রম ইয়াঙ্কি হুইচ মিনস আ সিটিজেন অফ দ্য নিউ ইংল্যান্ড স্টেটস। ইয়াং মূলত এসেছে ইয়াঙ্কি শব্দ থেকে, আর যার অর্থ হচ্ছে নিউ ইংল্যান্ড স্টেটের একজন বাসিন্দা বা নাগরিক। ইয়াং ইজ দ্য শর্ট ফর্ম অফ ইয়াঙ্কি, আর ইয়াং হচ্ছে ইয়াঙ্কির শর্ট ফর্ম। হি ইজ দ্য মেইন ক্যারেক্টার। ইয়াং হচ্ছেন প্রধান চরিত্র। He is a young, energetic worker who is satisfied
with his own life and work. ইয়াং ছিলেন একজন যুবক এবং খুবই এনার্জেটিক ওয়ার্কার, যিনি তার কাজ এবং তার জীবন নিয়ে সন্তুষ্ট ছিলেন। বাট আ পার্টিকুলার ইনসিডেন্ট শ্যাটার্ড হিজ লাইফ অ্যান্ড ড্রিম। কিন্তু একটি ঘটনা তার জীবন এবং তার স্বপ্নকে ধূলিসাৎ করে দেয় বা ধ্বংস করে দেয়। এনজয়েড হিজ লাইফ উইথ ফ্রেন্ডস বাই ড্রিঙ্কিং অ্যান্ড গসিপিং। সে তার জীবন উপভোগ করত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, মদ্যপান করার মধ্য দিয়ে। হি রিপ্রেজেন্টেড দ্য লোয়ার ক্লাস ওয়ার্কার ইন সোসাইটি। ইয়াং মূলত সেই সমাজের নিচু শ্রেণীর যারা ওয়ার্কার ছিলেন তাদেরকে উপস্থাপন করেছেন। নেক্সট ক্যারেক্টার হচ্ছে প্যাডি। হি ইজ কো ওয়ার্কার অফ ইয়াং। প্যাডি ছিল ইয়াংকের সহকর্মী। হি ইজ দ্য পারসন হু মেড কনসাস ইয়াং অ্যাবাউট দ্য ডিসক্রিমিনেশন অফ দ্য ওয়েলদি ক্লাস। আর প্যাডি ছিল ওই ব্যক্তি যিনি ইয়াংকে এই সমাজে যে ডিসক্রিমিনেশন ছিল উঁচু নিচু শ্রেণীদের মধ্যে, এই সম্পর্কে ইয়াংকে সচেতন করেছিলেন। নেক্সট ক্যারেক্টার হচ্ছে লং। হি ইজ আনাদার কো ওয়ার্কার অফ ইয়াং। লংও ছিল একজন সহকর্মী ইয়াংকের। হি ইজ অলসো কনসিয়াস অ্যাবাউট দ্য অপারেশন অফ দ্য ওয়েলদি ক্লাস। লংও উঁচু শ্রেণীর বা ধনীদের যে শোষণ ছিল সে সম্পর্কে সেও সচেতন ছিল। বাট হিজ রিয়াকশন ইজ নট লাইক প্যাডিস। কিন্তু প্যাডি যেভাবে প্রতিবাদ করেছিল, লং সেভাবে কখনোই প্রতিবাদ করে নাই। দ্য ক্যাপিটালিস্ট ক্লাস ফোর্স দ্য ওয়ার্কার টু বিকাম এ স্লেভ। কারণ ছিল যে ক্যাপিটালিস্ট শ্রেণীরা সমাজের ওয়ার্কারদেরকে জোর করে স্লেভ বানাতো। নেক্সট ক্যারেক্টার হচ্ছে মিলড্রেড ডগলাস। She is an interesting female character who represents young, fashionable upper class society. মিলড্রেড ডগলাস ছিলেন একজন মহিলা চরিত্র এবং খুবই ইন্টারেস্টিং একটি ক্যারেক্টার, আর যিনি মূলত তৎকালীন সময়ের যে উঁচু শ্রেণীর ফ্যাশনেবল সোসাইটি ছিল তাকে উপস্থাপন করতেন। শি ইজ দ্য ডটার অফ অ্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তিনি ছিলেন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ে। হার ফাদার ইজ দ্য প্রেসিডেন্ট অফ নাজারেথ স্টিল কোম্পানি। মিলড্রেড ডগলাসের পিতা ছিলেন একজন স্টিল কোম্পানির প্রেসিডেন্ট। শি ক্যারিড ব্লু ব্লাড ডিউ টু হার অ্যারিস্টোক্রেটিক বার্থ। সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে, এজন্য তিনি ব্লু ব্লাড বা আভিজাত্য বহন করতেন। শি কমপ্লিটেড হার এডুকেশন অ্যান্ড নাও শি ওয়াজ ডুইং হার পিএইচডি অন দ্য অ্যাফেয়ার অফ ওয়ার্কার্স। মিলড্রেড ডগলাস তার লেখাপড়া শেষ করেছে এবং সে এখন পিএইচডি করতেছে, আর এই ওয়ার্কার বা সমাজের শ্রমিক শ্রেণীর লোকদের উপরে সে একটি থিসিস করতেছে। ফর দ্যাট পারপাস শি ভিজিটেড দ্য শিপ উইথ হার আন্ট। আর এই উদ্দেশ্যেই মিলড্রেড ডগলাস তার আন্টিকে সাথে নিয়ে ওই জাহাজটিতে ভিজিট করতে আসে যেখানে ইয়াং এবং তার সহকর্মীরা কাজ করত। অ্যান্ড হার বিহেভিয়ার টুয়ার্ডস হার আন্ট ওয়াজ হেটফুল লাইক এনি আপার ক্লাস লেডি। এবং এই মিলড্রেড ডগলাস তার আন্টিকে খুব একটা ভালো মনে করতেন না, যেমনটা উঁচু শ্রেণীর লোকেরা একে অপরের প্রতি আচরণ করত। She wanted to help the poor but was terrified by their looks. মিলড্রেড ডগলাস সে দরিদ্র বা শ্রমিক লোকদেরকে হেল্প করতে চাইতো, কিন্তু তাদের যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ছিল, অর্থাৎ শারীরিক যে আকৃতি ছিল, তা দেখে সে ভয় পেত। শি ইজ দ্য হিপোক্রিটিক্যাল সোশিয়ালিস্ট ইন দ্য ড্রামা। আর মিলড্রেড ডগলাস ছিলেন একজন হিপোক্রিটিক্যাল সোশিয়ালিস্ট। এর অর্থ হচ্ছে যারা শ্রমিক শ্রেণী ছিল, বিশেষ করে তৎকালীন সময়ে ব্ল্যাকদেরকে দাসে পরিণত করে বিভিন্নভাবে কাজ করানো হতো। আর যেহেতু তারা নিগ্রো ছিল এবং তাদের ফিজিক্যাল ফিটনেস ছিল আমাদের চাইতে অনেক হাই লেভেলের, আর মূলত এই ফিজিক্যাল ফিটনেস বা অ্যাপিয়ারেন্স দেখেই ডগলাস ভয় পেত। রডিন। The character of Rodin is mentioned in the drama, but he did not appear in the action. এই ড্রামাটিতে রডিন চরিত্রের উল্লেখ করা হয়েছে, কিন্তু তার কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ছিল না। He was a famous French sculptor. যিনি ছিলেন একজন ফ্রেঞ্চ ভাস্কর। He was unconventional in his art and satirized his society. তিনি তার এই ভাস্কর্য বা তার কাজকর্মের মধ্য দিয়ে, শিল্পের মধ্য দিয়ে তৎকালীন সমাজকে স্যাটারাইজ করতেন। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ IWW? IWW stands for Industrial Workers of the World. IWW বলতে বোঝায় Industrial Workers of the World. It is a labor organization that was founded in Chicago.
এটি হচ্ছে একটি লেবার সংগঠন, এটি শিকাগোতে অবস্থিত। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অব দ্য রিমার্ক ফিল দি বিস্ট? এই উক্তিটি করেছিল মূলত মিলড্রেড ডগলাস ইয়াংকে দেখার পরে। আর এই উক্তিটির সিগনিফিকেন্স বা তাৎপর্য কি? A 20-year-old girl of rich class uttered this phrase for Young while visiting the ship. 20 বছর বয়সী একজন মেয়ে বা মহিলা যিনি ইয়াংকে দেখার পরে এই উক্তিটি করেছিলেন, অর্থাৎ ফিল দি বিস্ট এই উক্তিটি করেছিলেন। ইন দ্য স্টক হোল দ্য ওয়ার্কার্স ওয়ার বিজি অ্যান্ড ইয়াং ওয়াজ দ্য লিডার। এখানে শ্রমিকরা কাজ করতেছিল এবং শ্রমিকদের লিডার বা দলনেতা ছিল হচ্ছে ইয়াং। The engineer blows a whistle from time to time to remind the workers about their hard work. আর ইঞ্জিনিয়ার উপরে থেকে টাইম টু টাইম হুইসেল বাজাচ্ছিল, আর এর মাধ্যমে শ্রমিকদের যে হার্ড ওয়ার্ক করতে হবে তা সম্পর্কে তাদেরকে সচেতন করতেছিল। ইয়াং burst out angrily and told the engineer to calm down so that he could murder him. ইয়াং ওই বাঁশির শব্দ শুনে খুবই বিরক্ত বোধ হচ্ছিল এবং সে চিৎকার করে বলতেছিল ইঞ্জিনিয়ারকে উদ্দেশ্য করে যে তুমি নিচে নেমে এসো যেন আমি তোমাকে মার্ডার করতে পারি। জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট মিলড্রেড কেম ডাউন উইথ দ্য ইঞ্জিনিয়ার বিহাইন্ড হার। আর ঠিক ওই সময়, যে সময় ইয়াং চিৎকার করতেছিল, তখন মিলড্রেড ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে ইঞ্জিন রুমে চলে এসেছিল, আর মিলড্রেড ইঞ্জিনিয়ারের পেছনে ছিল। ইয়াং ডিড নট নোটিস হার অ্যাপ্রোচ অ্যান্ড হি কন্টিনিউড টু শাউট এগেইনস্ট দ্য ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারের পেছনে মিলড্রেড ডগলাস ছিল এটা ইয়াং লক্ষ্য করে নাই, বরং সে বারবার চিৎকার করেই যাচ্ছিল ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। When suddenly he turned his face towards her, she was surprised and terrified by the brutality of Young. আর যখন ইয়াং মুখ ফিরিয়ে মিলড্রেড ডগলাসের দিকে তাকালো, তখন মিলড্রেড ডগলাস ইয়াংকে দেখে বা তার শারীরিক আকৃতি দেখে ভীত হয়েছিল। She thought of him as a gorilla and fainted before swing. She remarked, "Oh, feel the beast" at him. আর যেহেতু ইঞ্জিন রুমে প্রচন্ড গরম আর ইঞ্জিনের তাপে ইয়াং একদম ঘেমে গিয়েছিল, আর এমনিতে ইয়াং ছিল খুবই কালো নিগ্রো, আর এইটা দেখে মিলড্রেড ডগলাস ভয় পেয়েছিল এবং তার মুখ দিয়ে ও ফিল দি বিস্ট এই উক্তিটি বেরিয়েছিল, আর এটা মূলত ইয়াংকে উদ্দেশ্য করেই করেছিল। দিস সিঙ্গেল রিমার্ক শ্যাটার দ্য ওয়ার্ল্ড অফ এলিউশন টু ইয়াং। আর এই যে ছোট একটি উক্তি বা ঘটনা, এইটা ইয়াংকের ওয়ার্ল্ডকে শ্যাটার করে ফেলে, ধূলিসাৎ করে ফেলে। অ্যান্ড ইট ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ ইয়াংস লাইফ। আর এই উক্তিটি ছিল মূলত ইয়াংকের লাইফের একটি টার্নিং পয়েন্ট। হি সাফার্ড ফ্রম অ্যান আইডেন্টিটি ক্রাইসিস। সে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছিল যে আসলেই কি আমি মানুষ, যে আমাকে ফিল দি বিস্ট এর সাথে তুলনা করলো। অ্যান্ড ওয়াজ আইসোলেটেড ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এবং সে পুরো পৃথিবীতে নিজেকে আইসোলেট করে ফেলেছিল বা নিজেকে একাকিত্ব মনে করত। উইথ দ্য অ্যাডভাইস অফ প্যাডি হি ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ অন দ্য ওয়েলদি ক্লাস। আর এই ঘটনার পরে প্যাডি তাকে সচেতন করেছিল এবং তাকে উপদেশ দিয়েছিল, বিভিন্নভাবে তাকে উৎসাহ দিয়েছিল। আর এইটা থেকে ইয়াং ওয়েলদি ক্লাস বা ধনীদের প্রতি রিভেঞ্জ নেওয়ার প্রতিজ্ঞা করেছিল। মোস্ট অফ দেম হু লিভড অন ফিফথ এভিনিউ। এবং ওই সমস্ত ধনীদের প্রতি সে রিভেঞ্জ নিতে চাইতো যারা বিশেষ করে ফিফথ অ্যাভিনিউয়ে বাস করত।